ইতিমধ্যে আমরা দুটি সৃজনশীলের সমাধান করেছি। স্থানাঙ্ক জ্যামিতির এই পর্যায়ে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ সৃজনশীলের সমাধান করব। দেখো, এবিসিডি রম্বসের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এ বি এবং ডি। সি এর স্থানাঙ্ক দেওয়া নেই কিন্তু। তো বলছে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা এবিডি তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, এর মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করে নিতে পারবো খুব সহজে। তো আমরা ক নাম্বার যদি সমাধান করি, এ নাম্বার, তাহলে ডিরেক্ট লিখবো। এখানে যেহেতু নাম্বার কম, আমরা অত ডিটেইলস করব না, সরাসরি লিখবো ত্রিভুজ এবিডি। ত্রিভুজ এবিডি ইকুয়াল টু হাফ লিখে এই যে মড চিহ্ন দেব, তারপরে আমরা সাজিয়ে যাব, তাই না? কি লিখবো? 2 5 6 2, তারপরে আবার 5 9 8 5, এই মড চিহ্ন দেবো, বাস, এটা বর্গ একক। আচ্ছা, এখানে আরেকটি বিষয় কিন্তু আমি বলবো যে তোমরা এইভাবে না করে সরাসরি নির্ণায়ক সাজিয়েও কিন্তু করতে পারো। জানো কিনা তোমরা সেই পদ্ধতিটা? নিশ্চয়ই জানো, তাই না? নির্ণায়ক সাজিয়েও করা যাবে, অর্থাৎ নির্ণায়কের মাধ্যমে যদি করি, আমি একটু লিখে দেখাই। নির্ণায়কের মাধ্যমে করতে পারো যাদের নির্ণায়ক করা আছে, নির্ণায়কের রুলস গুলা যাদের জানা আছে, নির্ণায়কের সাহায্যে মান যারা বের করতে পারো, তারা কিন্তু নির্ণায়ক পদ্ধতিতে করতে পারো। সেটা হলো হাফ ভুজগুলা দিয়ে প্রথম কলাম, তিনটা বাহুর ভুজ দিয়ে প্রথম কলাম 2 5 6, কোটিগুলা দিয়ে দ্বিতীয় কলাম 5 9 8, আর তৃতীয় কলাম হবে 1 1 1। এভাবেও কিন্তু তোমরা করতে পারো। এক্ষেত্রেও এখানে মড চিহ্ন ব্যবহার করা বাঞ্ছনীয়, বর্গ একক। এভাবেও কিন্তু করতে পারো। যারা নির্ণায়কের সমাধান যাদের জানা আছে, তারা এইভাবে ক্ষেত্রফল করতে পারবে। আর যদি নির্ণায়কের সমাধান জানা না থাকে, এই পদ্ধতিতে তোমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারো। আর আমি আগে যে পদ্ধতিটা লিখছি, এটা তোমরা 9 10 থেকে করে আসছো। তবে 9 10 এ আমরা এই মড চিহ্ন ব্যবহার করি নাই, আমরা ঘড়ির কাঁটার বিপরীত ক্রম উল্লেখ করে দিছি সেক্ষেত্রে। হ্যাঁ, আর আমরা জানি যে ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে দিলে ধনাত্মক মান আসে ক্ষেত্রফলের, আর ঘড়ির কাঁটার ক্রম মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে ওই দিকে ঘুরে যদি আমরা মানগুলো বসাই, তাহলে আসবে একই মান আসবে, সংখ্যা মান একই আসবে, কিন্তু চিহ্ন আসবে বিপরীত, এই আর কি। তো আমরা এখানে ঘড়ির কাঁটার কোনো ক্রমই বিবেচনা করব না এই পর্যায়ে, মানে বিপরীত ক্রম কি ক্রম কোনোটাই বিবেচনা করব না, বরং আমরা মড চিহ্ন ব্যবহার করতেছি। কি কারণে? ওই চিহ্ন যাতে ঋণাত্মক আসার কোনো সুযোগ না থাকে। ওকে, এবার আমরা তাহলে এটা ক্যালকুলেশন করি। হাফ, এই মড থাকলো ফার্স্ট ব্র্যাকেট, এই যে 9 দুগুণে 18 যোগ 5 8 40 যোগ 5 6 30, বাস। এখানে একটা মাইনাস চিহ্ন, তারপরে আবার এইদিকে গুণ 5 5 25 যোগ 6 9 54 যোগ 8 দুগুণ 16, এই মড চিহ্ন দিয়ে বর্গ একক, বাস। ইকুয়াল টু এই যে হাফ মড চিহ্ন থাকলো, এটা যোগ করে আমরা নামাবো, কত হবে? 8, দেখো 0 0 8, 3 4 7 7 আর 8, এই 88, আর মাইনাস এখানে দেখো 6 4 10 আর 5 15, 5 হাতে 1 2 5 2 7 8 2 9। তো আমাদের কিন্তু ঋণাত্মক মান চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, দেখো কত আসে এখানে, অর্থাৎ 8 7 15, 5 হাতে 1, তাই না? কত -7 থাকে, তাই না? এত বর্গ একক। তো এটা মড অফ, এই যে আমরা জানি মড অফ -a ইকুয়াল টু a, সুতরাং এখানে হবে হাফ ইনটু 7 বর্গ একক ইকুয়াল টু 7/2 বর্গ একক। এই পর্যন্ত রাখলে হবে, এটাকে 3.5 লেখা যায়, 3 সমস্ত 2 এর, এভাবে লিখলেও হবে, ঠিক আছে? এই আমাদের ক্যালকুলেশন যতটুকু শর্ট করা যায়, যেহেতু a নম্বরের নাম্বার কম, সুতরাং ক্যালকুলেশন যতটুকু শর্ট করা যায় করার চেষ্টা করতে হবে। এবার আসো b নম্বরের অঙ্কটা দেখি। b নম্বরে আমরা কি করব? দেখো, চতুর্থ শীর্ষ c এর স্থানাঙ্ক, আর এটা একটা রম্বস, এটা একটা রম্বস কিন্তু। তো রম্বস কিন্তু বলা হয়েছে a b c d, ক্রমটা লক্ষ্য করো। দেখো, আমি যদি বোঝানোর স্বার্থে আমি চিত্রটা আঁকছি, আর তুমি খাতায় এঁকেও দিতে পারো, তাতেও সমস্যা নেই। ধরো এটা a b c d, এই যে বলেছে চতুর্থ শীর্ষ a b c d, এই ক্রম হিসেব করলে চতুর্থ শীর্ষ d, কিন্তু d বিন্দুর স্থানাঙ্ক তো দেওয়াই আছে, তাহলে চতুর্থ শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক বের করতে বললো। আসলে চতুর্থ শীর্ষ বলছে কোন সেন্সে, যে তিনটা শীর্ষ দেওয়া আছে, 4 নাম্বার শীর্ষটা বের করো, ওই সেন্সে, এই ক্রম সেন্সে নয়, এটা বুঝতে হবে। তার মানে আমাদের a বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2 5,
বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত 5 9, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে না, ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 6 8। তাহলে চতুর্থ শীর্ষ বলতে আমরা যেটা দেওয়া নাই ওইটাই বুঝবো, এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, এবার আমরা এটা বের করার অনেক প্রসেস আছে, অনেক পদ্ধতি তুমি প্রয়োগ করতে পারো। হ্যাঁ, যেমন আমি বলি যে রম্বসের তো যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য সমান, তো তুমি করলা কি এই এডি বাহুর দৈর্ঘ্য বের করলা, আর সি বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিব, চতুর্থ শীর্ষ সি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম x y। এখন তুমি এডি এর দৈর্ঘ্য বের করতে পারবা, দেখো, আবার এই বিসি এর দৈর্ঘ্য বের করতে পারবা, আর এই দুইটা দৈর্ঘ্য সমান, তাহলে একটা ইকুয়েশন পাবা। আবার এবি এর দৈর্ঘ্য বের করবা, সিডি এর দৈর্ঘ্য বের করবা, এই দুটো দৈর্ঘ্য তো সমান, সেখান থেকে আরেকটা ইকুয়েশন পাবা। এবার এই দুইটা ইকুয়েশন সমাধান করে x y এর মান পাবা। এটা একটা পদ্ধতি। শুধু এইটাই পদ্ধতি না, আরো পদ্ধতি আছে। তুমি যে কোনো একটা কর্ণ আঁকো, দুইটা সমান ত্রিভুজ হবে, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ইকুয়াল করে দাও, সেখান থেকেও তুমি x y এর মান পেতে পারো। তবে আমি যেটা বলবো, সবচেয়ে সহজ পদ্ধতি চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক বের করা, সেটা হলো দেখো আমরা কর্ণদ্বয় আঁকবো, কর্ণদ্বয় আঁকবো। মনে করি কর্ণদ্বয়ের মধ্যবিন্দু মানে ছেদ বিন্দু ও, কর্ণদ্বয়ের ছেদ বিন্দু হচ্ছে ও। আচ্ছা, তাহলে এটা বিডি কর্ণের মধ্যবিন্দু, নিশ্চয়ই বিডি কর্ণের মধ্যবিন্দু বলি। কেন বলি? আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণের বিষয়টা বিবেচনা করলাম না, সমদ্বিখণ্ডিত করে। তাহলে রম্বসের কর্ণদ্বয় যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, নিশ্চয়ই তাহলে ও বিন্দু বিডি এর মধ্যবিন্দু ওই অনুসারে। তাহলে এটা যদি মধ্যবিন্দু হয়, এই দুইটা বাহুর এই দুইটা শীর্ষবিন্দুর ভুজদ্বয়ের মানে যোগফল বাই 2 দিয়ে এই মধ্যবিন্দুর ভুজ পাবো, আবার কোটিদ্বয়ের যোগফল বাই 2, এভাবে আমরা এই মধ্যবিন্দুর কোটি পাবো। তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা বের করে ফেলতে পারতেছি কিভাবে? 6 5 11/2, এই যে ভুজদ্বয়ের যোগফল বাই 2, রাইট? একইভাবে কোটিদ্বয়ের যোগফল বাই 2, 9 আর 8 17, 17/2। এটা হলো এই ও বিন্দুর মধ্যবিন্দু, সরি বিডি কর্ণের মধ্যবিন্দু। আচ্ছা, বিডি কর্ণের মধ্যবিন্দু যেটা, সেটা তো এসি কর্ণের মধ্যবিন্দু। এবার আমরা কি করব? মধ্যবিন্দুর ভুজ দিব, এই যে মধ্যবিন্দুর ভুজ নিলাম, নিয়ে মধ্যবিন্দুর ভুজ বের করার উপায় কি? উপায় হচ্ছে এই যে প্রান্ত বিন্দু দ্বয়ের ভুজ দ্বয়ের যোগফল বাই 2। তাহলে দেখো x + 2/2, এই যে x + 2/2, বুঝতে পেরেছো? মধ্যবিন্দু যখন পেয়ে গেছি, তখন মধ্যবিন্দুর ভুজ নিলাম, ভুজ ইকুয়াল টু এই ভুজ দ্বয়ের যোগফল বাই 2। তাহলে দেখো 2 2 বা 5 থেকে বাদ, x + 2 = 11, এই যে x + 2 = 11, তাহলে x = 9। দেখো x পেয়ে গেছি, তারপরে x এর মান পেয়ে গেছি, কিন্তু খুব সহজে। আবার এই যে মধ্যবিন্দুর কোটি নাও, 17/2, এই যে 17/2 মধ্যবিন্দুর কোটি নিছি, তাহলে প্রান্ত বিন্দু কোটি দ্বয়ের যোগফল বাই 2, তাহলে y + 5/2, এই যে y + 5/2। এবার হর তো একই, তাহলে y + 5 = 17, এই যে y + 5 = 17, তাহলে y = কত? 12। দেখো 17 - 5 = 12। তাহলে x ও পেয়েছি, y ও পেয়েছি, তার মানে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পেয়েছি। তাহলে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত হলো? 9 12। এই যে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কিন্তু পেয়ে গেছি। আমি জাস্ট বের করে দেখালাম, কিভাবে সাজাবে সেটা কিন্তু বলি নাই, তাই না? তো সেটা কিন্তু তোমরা নিজেরা নিজেদের মতো সাজিয়ে নিতে পারো। তো আমি তারপরেও একটু বলে যাই, ক্যালকুলেশন কিন্তু শেষ, অঙ্ক কিন্তু শেষ। আমি তারপরে একটু বলে যাই, তুমি কি করবে? তুমি বলবে যে এসি ও বিডি কর্ণদ্বয় একই, কারণ এবিসিডি রম্বস তো বলাই আছে। তুমি বলবা মনে করি রম্বসের কর্ণদ্বয় এসি ও বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করে, অতএব ও বিন্দুর স্থানাঙ্ক এটা বের করে দেখাবে। ও বিন্দুর স্থানাঙ্ক লিখবে, ও বিন্দুর স্থানাঙ্ক কিভাবে লিখবে? এই যে ভাবে ও বিন্দুর স্থানাঙ্ক, ও বিন্দুর স্থানাঙ্ক, হ্যাঁ, ও বিন্দুর স্থানাঙ্ক লিখে এই যে এভাবে দিবে কি, ও বিন্দুর স্থানাঙ্ক যদি বের করি ভুজ দ্বয়ের যোগফল বাই 2, তার মানে কি 6 + 5/2, এই যে 6 + 5/2 এলো ভুজ, আর কোটি দ্বয়ের যোগ, তাহলে 8 + 9/2, এই যে 8 + 9/2। তারপরে বা দিয়ে ডান পাশে লিখতে পারো বা নিচে, সেটা কত হয়? 11/2, এই যে ক্যালকুলেশন করো, আর এখানে হয় 17/2। এই যে ও বিন্দুর স্থানাঙ্কটা দেখাবে, দেখানোর পর তুমি বলবা এই, তারপরে বলবা যে এখন এই যে মধ্যবিন্দু বিডি এর মধ্যবিন্দু, এটি এসি কর্ণেরও মধ্যবিন্দু, এই কথাটা বলবা যে এটি এসি কর্ণেরও মধ্যবিন্দু, অতএব এই যে মধ্যবিন্দুর ভুজ দিলাম 11/2,
তাহলে এই ভুজদ্বয়ের যোগফল বাই 2, সেখান থেকে x পেলাম। আবার মধ্যবিন্দুর কোটি নিলাম, এই যে মধ্যবিন্দুর কোটি 17/2 17/2 ইকুয়াল টু, তাহলে কোটি দ্বয়ের যোগফল বাই 2 প্লাস সেখান থেকে y পেলাম। x y পাওয়ার পর অতএব চতুর্থ শীর্ষ c এর স্থানাঙ্ক, চতুর্থ শীর্ষ কিন্তু c, অতএব চতুর্থ শীর্ষ c এর স্থানাঙ্ক 9 12। ইজ ইট ক্লিয়ার? এবার চলো আমরা c নম্বরের সমাধানটা তাহলে করে ফেলি। c নম্বরে কি আছে? রম্বসটির কর্ণের দৈর্ঘ্যের সাহায্যে এর ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো আমরা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল যে পদ্ধতিতে বের করি, ওই পদ্ধতিতে চতুর্ভুজ বলো, পঞ্চভুজ বলো, ষড়ভুজ বলো, অষ্টভুজ বলো, যে কোনো ক্ষেত্রফল বের করতে পারি ওই পদ্ধতিতে, কোনো সমস্যা নাই, একই পদ্ধতি। কিন্তু এখানে তোমাকে বাইন্ডিংস দিয়ে দিয়েছে, সেটা হলো রম্বসের ক্ষেত্রফল বের করতে হবে কর্ণের দৈর্ঘ্যের মাধ্যমে। তাহলে ওকে ফাইন, দুইটা কর্ণের দৈর্ঘ্য আমরা বের করে ফেলবো, এই স্থানাঙ্ক আমরা জানি এখন, আর এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক তো দেওয়াই আছে, তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো, বিডি কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো। এবার কর্ণের দৈর্ঘ্যের মাধ্যমে রম্বসের ক্ষেত্রফল বের করার সূত্রটা কি? হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যখন জানা থাকবে, হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল প্লাস, তাহলে রম্বসের ক্ষেত্রফল বের হবে। বিষয়টা ঠিক এরকম। দেখো এখন আমরা কিন্তু এই সি বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি এখন কত? 9 12 9 12। তো যখন আমরা এই সি নম্বরের সমাধান করব তখন লিখব কর্ণ বিডি এর দৈর্ঘ্য, কর্ণ বিডি এর দৈর্ঘ্য। তুমি আগে এসি বের করতে পারো, তাতে সমস্যা নেই। কর্ণ বিডি এর দৈর্ঘ্য ইকুয়াল টু রুট ওভার এই যে ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার 6 - 5 হোল স্কয়ার 6 - 5 হোল স্কয়ার, ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর 8 - 9 হোল স্কয়ার 8 - 9 হোল স্কয়ার ইকুয়াল টু কত হয়? আমরা সংক্ষেপে করি, এখানে কিন্তু 1 থাকে, 1 স্কয়ার 1, এখানেও থাকে -1 -1 স্কয়ার 1, তাহলে 1 + 1 দ্যাট ইজ √2 মাত্র, তাই না? আর দেখো কর্ণ বিডি এর দৈর্ঘ্য সিডি, তাই না? এসি কর্ণ এসি এর দৈর্ঘ্য, কর্ণ এসি এর দৈর্ঘ্য ইকুয়াল টু, দেখো এই যে, তাহলে ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার 9 - 2 হোল স্কয়ার 9 - 2 হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার 12 - 5 হোল স্কয়ার 12 - 5 হোল স্কয়ার। দেখো এটা 9 - 2 মানে 7, 7 স্কয়ার মানে 49, আর এখানেও ওই পদ্ধতিতে থাকে 49, তার মানে এটা কি √98 হয় না? হ্যাঁ 98 হয়, √98। এখন আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, অতএব এবিসিডি রম্বসের ক্ষেত্রফল, অতএব তোমরা কিন্তু অবশ্যই নিচে লিখবে এবিসিডি রম্বসের ক্ষেত্রফল, এবিসিডি রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু, আমি ক্ষেত্রফল শব্দটা পুরোটা লিখলাম হাফ ইনটু এই যে কর্ণদ্বয়ের গুণফল বিডি ইনটু এসি। তো হাফ বিডি হলো √2 আর এসি হলো √98। বাস এক কাজ করতে পারো, হাফ থাকলো এটা এভাবে করতে পারো, রুট একটা দিয়ে 2 ইনটু 98। এবার তুমি কি করবে? হাফ ইনটু এই 2 ইনটু 98 গুণ করো, 8 দুগুণে 16, 9 দুগুণে 18 রেখে 19। এবার এটা কত হয়? 196 এর বর্গমূল কত? 14 সমান কত? তাহলে 7। আর এটা অবশ্যই বর্গ একক লিখবে, বর্গ একক লিখবে, ঠিক আছে? এই যে বর্গ একক, এত বর্গ একক। ওকে, তাহলে আমরা এবিসিডি রম্বসের কর্ণের দৈর্ঘ্যের মাধ্যমে ক্ষেত্রফল বের করে ফেলেছি। ওকে।